হচ্ছে না, যখন আমরা শ্বাস গ্রহণ করবো তখন এটা নিচে নেমে যাবে, আর যখন আমরা শ্বাস ত্যাগ করবো তখন হচ্ছে ওটা উপরে উঠে যাবে। এখনই আমরা প্রসেসটা বলবো। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার প্রসেসিংটা দেখো। প্রসেসিংটা হচ্ছে যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি, এটা অক্সিজেন গ্রহণ করছি তাই না, গ্রহণ করছি, তখন কি করছে, এই প্রথমে হচ্ছে নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি দিয়ে ফ্যারিংসে যাচ্ছে অর্থাৎ গলবিলে যাচ্ছে, গলবিল থেকে কোথায় আসতেছে, এই শ্বাসযন্ত্র অর্থাৎ ল্যারিংসে আসতেছে, ল্যারিংস থেকে ট্রাকিয়ার মাধ্যমে অক্সিজেনটা যাচ্ছে দুই ফুসফুসে, যে হচ্ছে কি করতেছে এই অ্যালভিওলে আসছে, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাসে আসতেছে, অ্যালভিওলাসে আসার পরে আমাদের যে আরবিসি ব্লাড সেল, রেড ব্লাড কর্পাসেল, এই আরবিসিতে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিনটা কি করতেছে, ওই যে অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি সেই অক্সিজেনটা ক্যারি করতেছে কি পদ্ধতিতে, ব্যাকন পদ্ধতিতে, ব্যাকন পদ্ধতিতে ক্যারি করতেছে। ব্যাকন পদ্ধতিতে ক্যারি করে কি করবে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, যেটা কিনা এখন বাতাসটা কি হলো, আয়ন হিসেবে রূপান্তরিত হলো। এখন আয়ন হিসেবে রূপান্তরিত হলে আমরা যে গত ক্লাসে পড়ছিলাম ফুসফুসীয় শিরা, তাই তো, তাহলে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এখান থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা এখান থেকে একটা, এখান থেকে একটা, একটা দেখাচ্ছি মানে যে একটা আসতেছে তা না, অসংখ্য, প্রত্যেকটা অ্যালভিওলাস থেকে একটা নির্দিষ্ট শিরার মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে অক্সিজেনটা। যখন পৌঁছাচ্ছে ওই অক্সিজেনটা কি করতেছে, সমস্ত প্রথমে বাম অলিন্দে যাচ্ছে, বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকের মাধ্যমে বাম নীলায় আসতেছে, বাম নীলার মাধ্যমে ওটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সমস্ত বডিতে পাস করতেছে। যখন বডিতে পাস করতেছে তখন কি করতেছে, ওটা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে, তাই না, ওখানেও কিন্তু ব্যাপন পদ্ধতিতে হচ্ছে। রূপান্তরিত হওয়ার পরে ওই কার্বন ডাইঅক্সাইডটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দ্বারা ডান অলিন্দে পৌঁছাচ্ছে। ডান অলিন্দে পৌঁছানোর পরে ডান অলিন্দ থেকে কি করছে, ট্রাইফসফেট কপাটিকের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ডান নিলয়ে আসতেছে, ডান নিলয় থেকে কি করতেছে, আবার ফুসফুসীয় ধমনির মাধ্যমে, এই ফুসফুসীয় ধমনির মাধ্যমে এই অ্যালভিওলাসে আবার ফিরে আসতেছে। কে বলতো, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড ফিরে আসতেছে, তাই তো, অক্সিজেনটা আসছিল এভাবে, আবার কার্বন ডাইঅক্সাইডটা এভাবে ঢুকতেছে, আবার ওই ফুসফুসীয় ধমনির মাধ্যমে অ্যালভিওলাসে আসার পরে এখানে এসে আবার ব্যাপন পদ্ধতির মাধ্যমে আবার বাতাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা তোমার ইয়া ছিল, আয়ন আকৃতি ছিল, ওই আয়নটা কি হবে, বাতাস আকৃতি তৈরি হবে। তারপরে ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কাস, তারপর ট্রাকিয়া, তারপরে হচ্ছে ল্যারিংস, তারপর হচ্ছে ফেরিংস, তারপর হচ্ছে নেজাল ক্যাভিটি দিয়ে আবার বাইরে কার্বন ডাইঅক্সাইডটা উন্মুক্ত হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বসনতন্ত্রের পদ্ধতিটা। আচ্ছা, এই যে পদ্ধতি দুইভাবে সংগঠিত হয়, অর্থাৎ দুইটা সিস্টেমে সংগঠিত, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। আমরা এখন লিখে দিই, শ্বসন দুই ধরনের, একটা হচ্ছে বহি শ্বসন আর হচ্ছে অন্তঃশ্বসন। এটা কিন্তু টাইপ না, মানে এটা যে দুই ভাগে ভাগ করেছে তা কিন্তু না, দুইটা প্রসেসের মাধ্যমে হচ্ছে, এই দুইটা মিলেই শ্বসন, ঠিক আছে। এখন বহিঃশ্বসন কোনটাকে বলছে, এই যে উদ্ভিদ থেকে আমরা কিছুক্ষণ আগে বললাম উদ্ভিদে গ্যাসীয় বিনিময় হচ্ছে, উদ্ভিদ থেকে যে অক্সিজেনটা আমরা ক্যারি করতেছি এবং নেজাল ক্যাভিটির মাধ্যমে আমাদের বডিতে পৌঁছাচ্ছে, ওইটুকুর যে প্রসেসটা সেটা হচ্ছে বহিঃশ্বসন। আর এই যে ল্যারিংস থেকে একেবারে সমস্ত বডি পাস করে কার্বন ডাইঅক্সাইডটা আবার ট্রাকিয়ার মাধ্যমে, ল্যারিংসের মাধ্যমে, তোমার নেজাল ক্যাভিটির মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে প্রসেসটা খুবই ইজি, তাই না, যেহেতু আমাদের হৃৎপিণ্ড পড়ে আসছি তাহলে এটা আমাদের খুবই ইজি মনে হবে, খুবই ইজি একটা ফাংশন, করতে খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে ডায়াফ্রামটা, আমরা এখন আসি, তোমাদের বইতে আছে, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, বইয়ে কি আছে সেটা আমি দেখতেছি না, বাট আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমাদের জন্য অনেকটা ইজি হয়। যদি এটা বুঝতে পারো মোটামুটি তোমাদের জন্য অনেকটা ক্লিয়ার হবে। বই অনেক ডিটেলস কিছু আছে, অনেক ডিটেলস কিছু আছে, পড়তেও হবে ডিটেলস, বাট
নর্মালি যদি বুঝে নাও তাহলে পরে পড়তে খুব ইজি হবে। এরপরে দেখো মধ্যচ্ছদা, আমরা মধ্যচ্ছদা নিয়ে আলোচনা করছিলাম। মধ্যচ্ছদাটা কি কাজ করবে? যখন আমরা শ্বাস গ্রহণ করব, ঠিক আছে, শ্বাস গ্রহণ করব তখন কি আমাদের এই ফুসফুসটা ফুলে যাবে, এটা পাম্পিং, ঠিক আছে, এটা খুব পাম্প করে। এখন যখন অক্সিজেনটা আসবে তখন এটা ফুলে যাবে এবং এই মধ্যচ্ছদা নিচের দিকে ফ্লো করবে, নিচের দিকে চলে আসবে, তাই তো, ওটা ফুলে যাবে। আর কি করবে, আবার যখন আমরা শ্বাস ত্যাগ করবো তখন কি করবে, এটা উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে মধ্যচ্ছদার মূল কাজ। অর্থাৎ ফুসফুসের যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান যে পদ্ধতি মেনটেন করার, ঠিক আছে, এটা হচ্ছে এই নিচের যে তোমার পাকস্থলী, তারপরে অন্যান্য অর্গান যে আছে, প্যানক্রিয়াস আছে, তারপরে অনেক কিছুই আছে, সেগুলোর ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র অনেক কিছু আছে, সেগুলোর সাথে এটার যে রিলেশনটা মেনটেন করে। এরপরে দেখো শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া দুইটা ভাবে সম্পন্ন হয়, সেটা তো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, যে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করবে, যেটা হচ্ছে সমস্ত বডিতে পাস করবে, ওইটাই। এখন দেখো শ্বাসক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। আমরা অনেকে প্রশ্বাস আর নিঃশ্বাস, দেখো জিনিসটা এমন, প্রশ্বাস নিঃশ্বাস, দুইটা কথা। প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। কিভাবে মনে রাখবা? প্রথম, ঠিক আছে। আমি এক্সট্রিমলি সরি, যেদিন আমি বায়োলজি ক্লাস নিতে যাই এদিনই আমার কারেন্ট থাকে না, যার কারণে আমি প্রচুর পরিমাণে ঘামি। আচ্ছা দেখো, প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। প্রশ্বাস, প্র মানে কি? প্রথম। আমরা জানি কোনো শব্দের প্রথমে থাকলে সেটা হচ্ছে প্রথম ধরা হয়। আর প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস তার মানে শ্বাস ত্যাগ। তাহলে এই প্রথমটা মনে রাখবা, মানে প্রথম। তাহলে প্রথমে যেটা নেওয়া হয়, শ্বাস আগে নেওয়া হয়, অর্থাৎ অক্সিজেনটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করা, শ্বাস গ্রহণ, তার মানে অক্সিজেন গ্রহণ করতেছে। আর নিঃশ্বাস হচ্ছে শ্বাস ত্যাগ, তার মানে অক্সিজেনটা ত্যাগ করতেছে। এটা মনে রাখা লাগতেছে না, একটা মনে রাখলে আরেকটা অপোজিটলি হয়ে যাচ্ছে। আচ্ছা, বই আর কি কি আছে? আমরা তাহলে উদ্ভিদের শ্বসন পড়ে ফেললাম, মানব শ্বসন তন্ত্র পড়ে ফেললাম, শ্বাসক্রিয়া পড়লাম, শ্বাসতন্ত্রের রোগ পড়বো। শ্বাসতন্ত্রের রোগে দেখো অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, টিউবারকুলোসিস আছে, লাং ক্যান্সার আছে। এখন অ্যাজমা কি? প্রথমে আমাদের কি কি জানতে হবে? রোগ করতে গেলে প্রথমে জানতে হবে কারণ, তার মানে কোন জীবাণুর কারণে ওই রোগটা হচ্ছে, তাই তো। সেটা হচ্ছে ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত নাকি অন্য কোনো জার্ম ঘটিত, সেটা। তাহলে অ্যাজমা কি? অ্যাজমা হাঁপানি, এটা হচ্ছে তোমার ফুসফুস জনিত রোগ, তাই তো। দেহের কোনো ক্রমে যদি তোমার অ্যালার্জি থাকে ইতিহাসে, অর্থাৎ তার পূর্ব বংশে যদি অ্যালার্জি থাকে, তাহলে অ্যাজমাটা হতে পারে। এটার লক্ষণ প্রতিকার তোমরা মোটামুটি পড়লে বুঝতে পারবে। তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস, যেটা হচ্ছে শ্বাসনালী প্রদাহ। শ্বাসনালী প্রদাহ মানে এই যে ট্রাকিয়া, এটার প্রদাহের ফলে এই ব্রঙ্কাইটিসটা হচ্ছে, ঠিক আছে। এটার কারণ প্রদাহ মানে কি? জ্বালা পড়া, এরকম টাইপের কিছু একটা, তাই তো। আর নিউমোনিয়া হচ্ছে, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্রঙ্কাইটিসটা ব্যাকটেরিয়া। আমি অধ্যায়টা আজকেই শেষ করতে চাচ্ছি, কারণ খুবই ছোট একটা অধ্যায়, এটা নিয়ে ডিটেলস আর কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, ব্রঙ্কাইটিসটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। এটা লক্ষণ প্রতিকার প্রতিরোধ করতে হবে। নিউমোনিয়াটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া দুটো সবই ইম্পর্টেন্ট। এখানে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার। তো ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউমোনিয়া কি? নিউমোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। নিউমোকক্কাস এটা ব্যাকটেরিয়া। এখন নিউমোনিয়া কি? আমরা জানি যে ছোট বাচ্চাদের নিউমোনিয়া হয়। শুধুমাত্র ছোট বাচ্চাদের কি নিউমোনিয়া হয়? না, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, ডাবল নিউমোনিয়া যেটাকে বলে। আচ্ছা, টিউবারকুলোসিস আমরা জানি টিবি রোগ, তাই না? শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। শুধুমাত্র লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার, এটাই মাত্র ভাইরাস। এখানে একটাই তোমাদের রোগের নাম আছে, যেটা হচ্ছে লাং ক্যান্সার, যেটা কিনা ভাইরাস দ্বারা সংঘটিত হয়, আর সব হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে অ্যাজমা গেল, ব্রঙ্কাইটিস গেল, নিউমোনিয়া গেল, টিউবারকুলোসিস গেল, আর হচ্ছে লাং ক্যান্সার গেল। এই রোগগুলো তোমরা মোটামুটি একটু রিডিং করলে মোটামুটি পারবা, খুব বেশি কিছু না। তবে এটা মনে রাখো যে সৃজনশীল যখন বোর্ড কোশ্চেন হবে তখন কিন্তু রোগ থেকে কোশ্চেনগুলো আসবে।
অর্থাৎ রোগের লক্ষণগুলো দেওয়া থাকবে, সেটা হচ্ছে হতে পারে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, অ্যাজমা, যাই হোক। তো রোগের লক্ষণগুলো খুব সেপারেটলি পড়বা, কারণ রোগের লক্ষণগুলো সবগুলোতে প্রায় সেম থাকে, কারণ যেহেতু ফুসফুসজনিত রোগ হোক বা অন্য কোনো জনিত হার্টের জনিত রোগ হোক, যাই হোক রোগের লক্ষণ প্রায় সেম থাকে। ফুসফুসজনিত রোগের রোগ যেগুলো আছে প্রায় কাছাকাছি লক্ষণ থাকে, তো ডিফারেন্স করে নিতে হবে, ঠিক আছে? ডিফারেন্স করে মোটামুটি করে ফেলবা। আমি এটা আর একবার একটু রিপিট করব। দেখো, রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট যেটা আছে তোমাদের বইয়ের, আর কি কি আছে এই ছাড়া আর কিছুই নেই তেমন। আচ্ছা, আমরা আর একবার রিপিট করে ক্লাসটা কমপ্লিট করবো। দেখো, সর্বপ্রথম রেসপিরেটরি, প্রথমে গ্যাসীয় বিনিময় তো আমরা বুঝলাম, অক্সিজেন উদ্ভিদ দিচ্ছে, সে সালোকসংশ্লেষণের মাধ্যমে সেই অক্সিজেনটা আবার প্রাণী গ্রহণ করতেছে, প্রাণী যে কার্বন ডাইঅক্সাইডটা দিচ্ছে সেটা উদ্ভিদ গ্রহণ করতেছে, এই প্রসেসটা সালোকসংশ্লেষণ। আবার রাতের বেলা কি করতেছে, উদ্ভিদ অক্সিজেনটা গ্রহণ করতেছে অর্থাৎ শ্বসনের জন্য, শক্তি তৈরি করার জন্য, তাই না? গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, গ্লুকোজটা ভেঙে যাচ্ছে এবং অক্সিজেনটা ও ক্যারি করতেছে, অক্সিজেন থেকে এটিপি তৈরি করতেছে, তাই তো? গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি করবে, সেটা সবাচ্ছাসনের মাধ্যমে করতে পারে, অবাচ্ছাসনের মাধ্যমে করতে পারে। এখন মানবদেহের শ্বসনতন্ত্রের মধ্যে যখন আমরা শ্বাস গ্রহণ করতেছি, প্রথমে হচ্ছে নেজাল ক্যাভিটির মাধ্যমে। নেজাল ক্যাভিটি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি অর্থাৎ প্রশ্বাস নেই, আর শ্বাস ত্যাগ করি অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করি। আমরা নিঃশ্বাস মানে শ্বাস গ্রহণ করা বুঝি, কিন্তু আজকে আমরা বুঝলাম যে নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ করা, একটা নতুন জিনিস শিখলাম। আর যখন আমরা শ্বাস গ্রহণ করতেছি তখন হচ্ছে ফ্যারিংসের মাধ্যমে অর্থাৎ গলবিলের মাধ্যমে ওই বাতাসটা কি করছে, অক্সিজেনটা কি করতেছে, ট্রাকিয়া অর্থাৎ ল্যারিংসে যাচ্ছে, তো স্বরযন্ত্রে যাচ্ছে, তাই না? ল্যারিংস থেকে ভোকাল কর্ড, আমরা যেটা কথা বলছি স্বরটা শুনতেছি, এটা ভোকাল কর্ডের মাধ্যমে হচ্ছে এটা প্রতিধ্বনিত হচ্ছে। তারপর একটা জিনিস থাকে এপিগ্লটিস, যেটা আমরা আজকে নতুন জানলাম। তারপর হচ্ছে ট্রাকিয়া, বড় একটা লম্বা অংশ তরুণাস্থি নির্মিত ট্রাকিয়ার মাধ্যমে অক্সিজেনটা কি করতেছে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রঙ্কাসে দুই ফুসফুসের মাধ্যমে যে শাখা নালীটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। তোমাদের এখানে কোশ্চেন আসে যে ক্লোম শাখা কি, অনুক্লোম শাখা কি? ক্লোম শাখা হচ্ছে ব্রঙ্কাস, অনুক্লোম শাখা হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কাসটা ট্রাকিয়াকে দুই ভাগে ভাগ হলে যে অংশটা গঠিত হয় সেটা হচ্ছে ব্রঙ্কাস। আর তারপরে কি করতেছে, অক্সিজেনটা ব্রঙ্কিওল হচ্ছে। আবার ব্রঙ্কাসটা যখন অনেকগুলো শাখার ভাগ হয়ে যাচ্ছে ফুসফুসের মধ্যে, সেটাতে ব্রঙ্কিওল বলতেছে, ঠিক আছে? অনুক্লোম শাখা বলতেছে। এখন অক্সিজেনটা কি করবে, অ্যালভিওলাসে যাচ্ছে। অ্যালভিওলাসে যাওয়ার পরে কি করবে, ওই অক্সিজেনটা ব্যাপন পদ্ধতির মাধ্যমে তোমার অক্সিজেনের সাথে কি করতেছে, হিমোগ্লোবিন সংযুক্ত হচ্ছে, আরবিসি হিমোগ্লোবিন অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলের হিমোগ্লোবিনটা সংযুক্ত হয়ে কি করতেছে, সমস্ত ওই অক্সিজেনটা নিয়ে কি করতেছে, বাম অলিন্দে দিচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে। বাম অলিন্দ থেকে ওই অক্সিজেনটা বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নীলয় আসতেছে, বাম নীলয় থেকে মহাশিরার মাধ্যমে সমস্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সমস্ত মহাধমনির মাধ্যমে সমস্ত বডিতে পাস করতেছে। মহাধমনী দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা তোমার মস্তিষ্কের দিকে যাচ্ছে এবং হাত বা বডির উপরের অংশের দিকে যাচ্ছে, আর একটা নিচের অংশের দিকে যাচ্ছে। গেল, ওটা সমস্ত বডি পাস করে যখন বডিতে পাস করবে তখন সেটা আবার কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়েছে। কার্বন ডাইঅক্সাইডটাকে এটা কিন্তু সম্পূর্ণ আয়ন হিসেবে থাকতেছে। আয়ন হিসেবে কি করতেছে, আবার কি করতেছে, সমস্ত বডি থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, ডান অলিন্দ এবং ডান অলিন্দে আস্তে আস্তে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দ্বারা, তাই না? এবং ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইডটা কি করতেছে, ডান অলিন্দ থেকে নিলয় আসতেছে। নিলয় থেকে কি করতেছে, ওই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসীয় ধমনির মাধ্যমে, যেটা আমরা ধমনী শিরার পার্থক্যের মধ্যে পড়েছিলাম যে ধমনী সর্বদা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর শিরা সর্বদা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। কিন্তু শুধুমাত্র পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনির ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা দেখেছি। কি করতেছে, ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার অ্যালভিওলাসে ফিরিয়ে আনতেছে, তাই না? কে, ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, ওটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন আনতেছে তখন আবার এখানে অ্যালভিওলাসে অনেক কিছু করতেছে, তাই না? ব্যাপন পদ্ধতির মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইড কি করতেছে, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাসে যাচ্ছে, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়াতে যাচ্ছে, ট্রাকিয়া থেকে ল্যারিংসে যাচ্ছে, ল্যারিংস থেকে ফ্যারিংস থেকে নেজাল ক্যাভিটির মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে এই যে নিঃশ্বাসটা। খুব সংক্ষিপ্ত একটা প্রসেস, তাই না? কিন্তু অনেক ডিফিকাল্ট। তো আমি খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করার ট্রাই করেছি। আমি জানি না তোমাদের আমি কতটুকু বোঝাতে পেরেছি, আর আমার কথা বলার স্পিডটা একটু বেশি। যাই হোক, একটু বোঝার চেষ্টা করো, এটা হয়তো আমার প্রবলেম। তো
মোটামুটি আজ এই পর্যন্তই থাকবে। আর আমি বারবার বলছি যে শ্বসনতন্ত্রের যে রোগগুলা, এগুলো যদি দরকার হয় আমি ক্লাস যখন আমাদের আবার সিচুয়েশনটা নর্মাল হবে, তখন ইনশাআল্লাহ যখন আমরা স্কুলে ক্লাস করবো তখন আবার আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো আজ এ পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা একটু কন্টিনিউ করার চেষ্টা করো। আর ছবিটা আঁকা ট্রাই করবে, ছবিটা আঁকাটা খুব ইজি, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট অ্যালভেলাসটা কি করে আঁকবা, ঠিক আছে, এরকম একটা অংশ এরকম যাবে। এবার এভাবে বিভিন্ন রিং এর মতো আসবে, তাই না, রিং এর